আজকের ভিডিওতে আমরা ইয়ং এর দ্বি রেখাচিত্র পরীক্ষা ইয়ংস ডাবল স্লিট এক্সপেরিমেন্টের ব্যাপারে আলোচনা করব। বিজ্ঞানী টমাস ইয়ং পরীক্ষার সাহায্যে সর্বপ্রথম আলোর ব্যতিচার প্রদর্শন করেছিলেন। আর ইয়ং এর এই পরীক্ষাটিতে কিভাবে ব্যতিচার দেখা গিয়েছিল আজকের এই ভিডিওতে বিশদে আলোচনা করব। খুব সহজে এবং মজাদারভাবে আমরা এই পরীক্ষাটির ফলাফলকে বোঝার চেষ্টা করব। সো ওয়েলকাম ব্যাক টু সি স্কুল, সায়েন্স ইজ কুল। বিজ্ঞানী ইয়ংসের পরীক্ষায় প্রথমে যেটি ব্যবহার হয়েছিল একটি আলোর উৎস এম। এই উৎসটি একটি একবর্ণী অর্থাৎ মনোক্রোম্যাটিক আলোক উৎস, অর্থাৎ এই উৎস থেকে যে আলোক রশ্মিগুলো নির্গত হবে তাদের বর্ণ একই, আর আলোক বর্ণ অর্থাৎ এদের তরঙ্গ দৈর্ঘ্য একই। এই একবর্ণী আলোক উৎস অর্থাৎ মনোক্রোম্যাটিক লাইট সোর্সের চারিপাশে আমরা আলোক তরঙ্গগুলিকে দেখিয়েছি। বোঝার সুবিধার্থে এইভাবে আমরা আলোক তরঙ্গটিকে দেখিয়েছি। এখানে লক্ষ্য করো, অনুভূমিক তলে অসংখ্য আলোক তরঙ্গকে দেখানো হয়েছে, কিন্তু এর পরও আমরা এর মাঝে দুটি আলোক তরঙ্গের মাঝে দেখতে পাচ্ছি কিছুটা জায়গা ফাঁকা আছে। তার মানে এই না যে এখানে আলোক তরঙ্গ বর্তমান নয়। যে কোনো ক্ষুদ্রতম অংশ যদি আমরা সিলেক্ট করি সেখানেও আলোক তরঙ্গ বর্তমান থাকবে। তাই আমরা এখানে আলোক তরঙ্গটিকে একটি অনুভূমিক তলে ঠিক জলে যেভাবে তরঙ্গ প্রসারিত হয় সেভাবে এখানে আমরা দেখানোর চেষ্টা করেছি। এখানে লক্ষ্য করো, আলোক তরঙ্গগুলি ট্রাভেল করছে না, কিন্তু আমরা জানি আলোক তরঙ্গ ট্রাভেলিং ওয়েভ। আলোক তরঙ্গকে আমরা যদি ওয়াই দিয়ে ডিনোট করি তাহলে ওয়াই সমান এ সাইন 2π/λ সিটি মাইনাস এক্স। এটাকে এভাবেও লেখা যেতে পারে ওয়াই ইকুয়ালস টু এ সাইন ওমেগা টি মাইনাস কে এক্স, যেখানে কে ইকুয়ালস 2π/λ অ্যান্ড ওমেগা ইকুয়ালস 2π/λ ইন্টু সি। ল্যামডা এই আলোক তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য আর সি আলোর বেগ, এবং এক্স ডিনোট করছে দূরত্ব। এটা একটি ট্রাভেলিং ওয়েভের সমীকরণ। তাহলে আমরা বলতে পারি যে এটা যদি ট্রাভেলিং ওয়েভ হয় তাহলে এটা ট্রাভেল করবে। অতএব এখন যেটা দেখতে পাচ্ছ এটা একটি ট্রাভেলিং ওয়েভ, যেটা কিনা একটি নির্দিষ্ট বেগে ট্রাভেল করছে চারিপাশে। তাহলে এখানে যেটা আমরা এখন পর্যন্ত দেখলাম, একটি একবর্ণী আলোক উৎস মনোক্রোম্যাটিক লাইট সোর্স এবং এর চারিপাশে অনুভূমিক তলে আলোক তরঙ্গকে দেখানো হয়েছে যার তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা, এবং এই অনুভূমিক তলে চারিপাশে উৎপন্ন আলোক তরঙ্গ সমবেগে ছড়িয়ে পড়ছে। ইয়ংয়ের দ্বিরেখাছিদ্র পরীক্ষাতে এরপরে যেটি ব্যবহার হয়েছে সেটি হচ্ছে একটি প্রতিবন্ধক। একদম সিম্পল ভাষায় এই প্রতিবন্ধকটি একটি দেওয়ালের মতো, যে এর অপর প্রান্তে আলোক পৌঁছাতে পারবে না, এবং এই প্রতিবন্ধকটিতে দুটি রেখাছিদ্র রাখা আছে। রেখাছিদ্র মানে যেটা লম্বালম্বি দুটি ছিদ্র, যেটা এখানে দেখতে পাচ্ছ, একটিকে এ আর একটিকে বি দিয়ে আমরা এখানে ডিনোট করছি। এম উৎস থেকে সৃষ্ট তরঙ্গমুখ যখন এই রেখাছিদ্রে এসে পৌঁছাবে তখন এই রেখাছিদ্রের মধ্যে অবস্থিত যে গৌণ উৎস, সেই গৌণ উৎসই কেবলমাত্র এই প্রতিবন্ধকের অপর দিকে আলোর উৎস হিসাবে কাজ করবে। এরপরে ইয়ংসের দ্বিরেখাছিদ্র পরীক্ষাটিতে যেটা ব্যবহার করা হয়েছিল সেটি একটি স্ক্রিন, যেটা এখানে এস, এবং এই স্ক্রিন এসটিকে এখানে কালো এই জন্যই দেখানো হয়েছে যে এর চারপাশে অন্ধকারাচ্ছন্ন। অর্থাৎ এটাকে যদি অন্ধকারাচ্ছন্ন না করি, এই গৌণ উৎস এ ও বি থেকে যে আলোকরশ্মি উৎপন্ন হয়েছে এবং সেখান থেকে যে স্ক্রিনে আমার ঝালরটা সৃষ্টি হবে, ব্যতিচার ঝালর সৃষ্টি হবে, সেটিকে আমরা দেখতে পাবো না। তাই এই স্ক্রিনের চারপাশে অন্ধকারাচ্ছন্ন, এবং সেই জন্য এই স্ক্রিনটিকে কালো হিসেবে দেখানো হয়েছে। কিন্তু এখানে যেটা দেখা যাবে সেটা হচ্ছে, যেটা লক্ষ্য করো, যে পর্যায়ক্রমে উজ্জ্বল রেখা এবং অন্ধকার রেখা, ব্রাইট লাইন্স অ্যান্ড ডার্ক লাইন্সের একটা সুস্পষ্ট সমান্তরাল ঝালর দেখতে পাচ্ছ। আর এই যে ঝালরটা দেখতে পাচ্ছ এটা ব্যতিচার ঝালর।
এখন এখানে আলোক তরঙ্গকে যেভাবে দেখানো হয়েছে এটি বোঝার সুবিধার্থে এটাকে তোমাদের ধরে নিতে হবে। এখন স্বাভাবিকভাবে আমাদের মনে প্রশ্ন আসতেই পারে যে এরকম ব্যতিচার ঝালরের সৃষ্টি হলো কেন? এই ব্যতিচার ঝালর গঠনের ব্যাখ্যা তরঙ্গের উপরিপাত থেকেই পাওয়া যায়। তাই চলো দেখা যাক যে এই ব্যতিচার ঝালর কেন সৃষ্টি হলো তার ব্যাখ্যা আমরা তরঙ্গের উপরিপাত নীতি থেকে কিভাবে দেখাতে পারি। এটি বোঝার জন্য আমরা প্রথমে কি করব, একটি নির্দিষ্ট মুহূর্তে দেখব এই ব্যতিচার ঝালরটা কিভাবে সৃষ্টি হচ্ছে। অর্থাৎ আমরা এই ট্রাভেলিং ওয়েভটিকে পজ করে দেব, যেটা এখন দেখতে পাচ্ছ। এখন ধরে নিই যে ইয়ংসের পরীক্ষায় এ ও বি রেখাছিদ্র দুটি এম উৎস থেকে সমদূরত্বে আছে। তাহলে কি হবে যে এই এম উৎসের একটি তরঙ্গমুখ, যেটা এখানে একটি বৃত্ত আকারে দেখানো হয়েছে, এই তরঙ্গমুখের উপরেই এ ও বি এই দুটি বিন্দু অবস্থিত হবে। কেননা এ ও বি থেকে এম এর দূরত্ব সমান। তাই এ ও বি বিন্দুতে যে গৌণ উৎস সৃষ্টি হবে সেই গৌণ উৎস দুটি সমদশা সম্পন্ন হবে। এ ও বি থেকে সমদূরত্বে একটি সি বিন্দু এখানে দেখানো হয়েছে, লক্ষ্য করো। এখানে লক্ষ্য করো এই সি বিন্দুতে এ এবং বি থেকে যে দুটি তরঙ্গ এসে সমাপতিত হয়েছে তাদের দশা একই। এবার প্রশ্ন হতেই পারে যে এই নির্দিষ্ট মুহূর্তে, অর্থাৎ যখন ট্রাভেলিং ওয়েভকে আমরা পজ করে রেখেছি, তখন এই দুটি সমদশা সম্পন্ন। যদি এরা দুজনেই ট্রাভেল করে সেক্ষেত্রে কি সমদশা সম্পন্ন থাকবে? তাহলে দেখা যাক। এখন দেখো এ এবং বি বিন্দু দিয়ে যে ট্রাভেলিং ওয়েভটি সৃষ্টি হয়েছে সেটাকে যদি আমরা প্লে করি তাহলে দেখব সময়ের সাথে সি বিন্দুতে এ এবং বি গৌণ উৎস থেকে সৃষ্ট তরঙ্গের বিস্তার কম বেশি হচ্ছে, কিন্তু দুজনের দশা কিন্তু একই। অর্থাৎ দেখো, হয় দুটোই পজিটিভ নয় দুটো নেগেটিভ। তাহলে এখানে আমরা বলতে পারি যে তরঙ্গের উপরিপাত নীতি থেকে এখানে যে লব্ধি তরঙ্গের সৃষ্টি হবে তার বিস্তার সর্বোচ্চ হবে, যেটা কিনা এ এবং বি বিন্দু দ্বারা সৃষ্ট তরঙ্গের সি বিন্দুতে যে বিস্তার, সেই বিস্তার দুটির ভেক্টর যোগফলের সমান, যেটা তরঙ্গের উপরিপাত নীতিতে আমরা পড়েছি। এই সি বিন্দু থেকে কিছুটা দূরে আরেকটি বিন্দু আমরা এখানে দেখব, যেটা হচ্ছে এখানে পি বিন্দু দ্বারা আমরা দেখিয়েছি। বি এবং এ উৎস দ্বারা সৃষ্ট তরঙ্গ যেটি কিনা এই পি বিন্দুতে পৌঁছেছে, উভয়েরই বিস্তার অপোজিট ফেজে আছে, অর্থাৎ বিপরীত দশায় আছে। তাই এই দুটোকে যখন আমরা ভেক্টর যোগ করব তাদের লব্ধি শূন্য হবে। এখন এই যে লব্ধি তরঙ্গ, এটা কি দুটি আলোক তরঙ্গের লব্ধি। তাই কিছু না, সি বিন্দুতে আলো পৌঁছেছে এবং পি বিন্দুতে আলো পৌঁছেছে, সি বিন্দুতে লব্ধি আলোর প্রাবল্য বেশি হবে আর পি বিন্দুতে 0 হবে। তাই সি বিন্দুতে দেখব আলোর তীব্রতা সর্বাধিক, আর এই বিন্দুটিকে বলা হয় কেন্দ্রীয় চরম বিন্দু বা সেন্ট্রাল ম্যাক্সিমাম পয়েন্ট। সি বিন্দুতে লব্ধি বিস্তার সর্বোচ্চ হওয়ার জন্য আলোর তীব্রতা সর্বাধিক হবে। এটিকে বলা হয় গঠনমূলক ব্যতিচার বা কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স। একইভাবে পি বিন্দুতে যেহেতু লব্ধির বিস্তার শূন্য, তাই এখানে বলা হবে ধ্বংসাত্মক ব্যতিচার। আর এখানে অন্ধকার পটি দেখতে পাবো, ডার্ক ফ্রিঞ্জ। এখন এই যে দুটি তরঙ্গ, এই দুটি তরঙ্গকে যদি আমরা উপর থেকে দেখি তাহলে লক্ষ্য করো এ ও বি বিন্দুর মধ্যবিন্দু এবং সি এই বিন্দু দুটির মধ্য বরাবর ব্রাইট রেড স্পট দেখতে পাচ্ছি, যেটা কিনা পি বিন্দু এবং এ বি বিন্দুর মধ্যবিন্দু বরাবর দেখতে পাচ্ছি না। তাই এখান থেকে আমরা বলতে পারি যে যে সমস্ত দিকে আমরা এই ব্রাইট রেড স্পটগুলো দেখতে পাচ্ছি সেই সোজা আমাদের উজ্জ্বল পটি সৃষ্টি হবে, আর যেখানে কিনা ওটা দেখতে পাচ্ছি না কেবল ব্লু, সেখানে আমাদের ডার্ক ফ্রিঞ্জ বা অন্ধকার পটি দেখতে পাবো। এখানে লক্ষ্য করো, আমরা যদি পি বিন্দু
এবং এ বিন্দুকে কানেক্ট করি আর পি বিন্দু এবং বি বিন্দুকে কানেক্ট করি, তাহলে দেখব পিএ এবং পিবি এই দুইটি লাইনের দৈর্ঘ্য এক না। অর্থাৎ এ এবং বি বিন্দুতে যে আলোক উৎস সৃষ্টি হয়েছে সেখান থেকে যে তরঙ্গ দুটি এই পি বিন্দুতে এসেছে তাদেরকে পৃথক পৃথক দৈর্ঘ্য অতিক্রম করে আসতে হয়েছে, আর এই দৈর্ঘ্যের অন্তর হচ্ছে যে ডেল্টা বলা হয়। অর্থাৎ এখানে পিবি যদি এক্স হয় তাহলে পিএ এক্স প্লাস ডেল্টা, এবং এই ডেল্টা সমান 2x ডি বাই ক্যাপিটাল ডি। এখানে ক্যাপিটাল ডি হচ্ছে যে এ এবং বি বিন্দুর মধ্যবিন্দু যেটাকে ও এবং সি বিন্দু যেটি কিনা কেন্দ্রীয় চরমবিন্দু এর মধ্যে দূরত্ব, অর্থাৎ কিছুই না, যে যেখানে ডি হচ্ছে যে প্রতিবন্ধক এবং পর্দা অর্থাৎ স্ক্রিন এদের মধ্যবর্তী লম্ব দূরত্ব, 2D হচ্ছে আলোক উৎস থেকে সৃষ্ট দুটো গৌণ উৎস এ এবং বি এর মধ্যবর্তী দূরত্ব, আর এক্স হচ্ছে কেন্দ্রীয় বিন্দু সি থেকে এই পি বিন্দুর দূরত্ব, যেটা এখানে দেখতে পাচ্ছ। এর প্রমাণ তোমরা বইয়ে দেখতে পাবে। এখানে আরেকটি কনসেপ্ট ক্লিয়ার হওয়া উচিত, সেটা হচ্ছে ঝালর প্রস্থ বা ফ্রিঞ্জ উইথ। ফ্রিঞ্জ উইথ কিছু না, যে পরপর দুটি উজ্জ্বল পটি এখানে দেখতে পাচ্ছ, একটা হচ্ছে যে কেন্দ্রীয় চরম বিন্দুতে এবং তারপরে একটা দেখতে পাচ্ছ কিউ বিন্দুতে, যেটা এখানে দেখানো হয়েছে। তাহলে এই দুটি বিন্দু যে উজ্জ্বল পটি সৃষ্টি হয়েছে তাদের মধ্যবর্তী দূরত্বকে বলা হয় ঝালর প্রস্থ, যেটা আমরা যদি ওয়াই দিয়ে ডিনোট করি, ওয়াই সমান হয় ক্যাপিটাল ডি বাই 2D ইন্টু ল্যামডা। এই ল্যামডা হচ্ছে যে আলোক তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য। আমাদের এখানে যে সেটআপ আমরা দেখিয়েছি, এখানে স্মল ডি এর তুলনায় ক্যাপিটাল ডি অনেক বড় না হওয়ার ফলে এই যে ফ্রিঞ্জ বা ঝালর সৃষ্টি হয়েছে এটির প্রত্যেকটি উজ্জ্বল পটি সমান দূরত্বে সৃষ্টি হয়নি। কিন্তু এখানে যদি আমরা ক্যাপিটাল ডি অনেক বড় নিই, অর্থাৎ আমরা এই স্ক্রিনটাকে অনেক দূরে নিয়ে যাই, তখন আমরা পরপর দুটি উজ্জ্বল বা পরপর দুটি অন্ধকার পটির মধ্যে ব্যবধান সমানভাবে দেখতে পাব। ধন্যবাদ।